নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি ডিনামিক্সের পার্ট 2 অর্থাৎ সেকেন্ড ক্লাস করাচ্ছি থিওরেমের। আজকের মধ্যে প্রায় থিওরেমটা শেষ করে দেওয়ার চেষ্টা করব এবং নেক্সট ভিডিওতে আমি বংশীয় সাউর বই থেকে যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো আছে, এমসিকিউ কোশ্চেনগুলো আমি সলভ করানোর চেষ্টা করব। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে মোশন ইন এ প্লেন। আচ্ছা, মোশন ইন এ প্লেন মানে কি? আমি একটা যে কোনো প্লেন সারফেস ধরে নেব, সেই প্লেন সারফেসের মধ্যে কোনো একটা পার্টিকেলের যে মোশন তাকে বলা হচ্ছে মোশন ইন এ প্লেন। অর্থাৎ যেমন আমি একটা ক্রাম খেলি, যখন এই ক্যারাম খেলার সময় যে ক্যারামের গুটিগুলো যখন ক্যারাম বোর্ডের মধ্যে ঘোরাফেরা করে বা তার যে গতিটা হয়, সেটা হচ্ছে কি না একটা প্লেনের মধ্যে মোশনকে ডিনোট করছে। আবার দেখো, যখন বিলিয়ার্ডস বল খেলা হয় তখন কি না ওই বিলিয়ার্ডস বলে ওই প্লেনের মধ্যে যে একটা পার্টিকেলের মোশন, সেটা হচ্ছে কিনা মোশন ইন এ প্লেনের মধ্যে অন্তর্গত পড়ছে। তো এবার আমরা যেটা জানবো মোশন ইন এ প্লেনের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট সম্পর্কে। আচ্ছা, কার্টেসিয়ানের ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে অরিজিন। এখানে দুটো অ্যাক্সিস থাকে, একটা এক্স অ্যাক্সিস এবং একটা ওয়াই অ্যাক্সিস। তো এই যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমি দেখলাম একটা পার্টিকেল ধরে নিলাম পি, যার এক্স এবং ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যার স্থানাঙ্ক হচ্ছে কত না এক্স কমা ওয়াই। সেটা একটা কার্ভ লাইন বরাবর, এই যে আমি যে কার্ভ লাইনটা এঁকেছি সেই কার্ভ লাইন বরাবর পি অবস্থান থেকে কিউ অবস্থানে গেল। কত সময়ের ব্যবধানে? না ডেল টি সময়ের ব্যবধানে সেটা কত দূর চলে গেল না পি অবস্থান থেকে কিউ অবস্থানে পৌঁছে গেল। তো যখন পি অবস্থানটা যদি তোমার এক্স এবং ওয়াই এক্স ওয়াই কার্টেসিয়ান যে এটা আছে মানে আমার স্থানাঙ্কটা আছে তার রেসপেক্টে এর স্থানাঙ্ক কত হচ্ছে এক্স কমা ওয়াই। তো সুতরাং কিউ পয়েন্টে যখন যাচ্ছে তার নিউ স্থানাঙ্ক কত হয়ে গেল, সেটা হলো কত এক্স প্লাস ডেল এক্স অ্যান্ড ওয়াই প্লাস ডেল ওয়াই। ঠিক আছে, তো এই যে এখানে যে টাইমটা সেটা হচ্ছে কত না ডেল্টা টি টাইম। এবার আমাকে কি বের করতে হবে না ভেলোসিটি বের করতে হবে। আচ্ছা, আমরা জানি কোনো পয়েন্টে কোনো একটা কার্ভের কোনো একটা পয়েন্টে ভেলোসিটি সবসময় তার ট্যানজেন্ট বরাবর কাজ করে। তো এই যে আমি যে এটা এঁকেছি তীরচিহ্নটা এঁকেছি, সেই তীরচিহ্ন বরাবর আমার ভেলোসিটি কাজ করছে। তো সুতরাং আমরা বলতে পারবো যে এই ভেলোসিটির দুটো উপাংশ আছে, একটা এক্স অক্ষ বরাবর উপাংশ, একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তো এক্স অক্ষ বরাবর ভেলোসিটির উপাংশকে আমি ভি এক্স ধরেছি এবং ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটির উপাংশকে আমি ভি ওয়াই ধরেছি। তাহলে ভি এক্স ইকুয়াল টু আমি বলতে পারি ভেলোসিটি অ্যাট পি অ্যালং এক্স অ্যাক্সিস। আচ্ছা, এই যে ভেলোসিটি অ্যাট পি অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটিটা হবে তার মান কত না? দেখো, আমার যে ডিস্টেন্স, আমরা জানি ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইমটা তো জানি ডেল্টা টি। তো ডেল্টা টি সময়ের মধ্যে এটা এক্স অক্ষ বরাবর কতটা গেল না আগে ছিল এক্স, এখন হয়েছে এক্স প্লাস ডেল এক্স। তার মানে এই যে ব্যবধানটা কত হচ্ছে না এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স। দ্যাট মিনস লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল এক্স বাই ডেল টি। আচ্ছা, এটাকে আমি লিখতে পারি কি না ডিএক্স বাই ডিটি। দ্যাট মিনস এক্স ডট, এটা হয়ে গেল কি না এক্স অক্ষের সাপেক্ষে এর মানে এই যে পার্টিকেলটার ভেলোসিটি। তো এবার আমরা দেখবো কি ওয়াই অক্ষের সাপেক্ষে এর ভেলোসিটি কত হচ্ছে না ওয়াই অক্ষের সাপেক্ষে একদম সেম টু সেম হবে ভি ওয়াই ইকুয়াল টু ডি ওয়াই বাই ডিটি, যেটাকে ওয়াই ড্যাশ দ্বারা ডিনোট করা হয়। তাহলে ভেলোসিটি ওয়ার্কস অ্যাট দ্য ডিরেকশন অফ ট্যানজেন্ট। তাহলে আমরা বলতে পারবো কি না এই যে ট্যানজেন্ট বরাবর তার টোটাল রেজাল্টেন্ট ভেলোসিটি কি হলো না ভি ইকুয়াল টু আমরা বলতে পারবো রুট অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। দেখো, এটা কি না এটা একটা তোমার সমকোণী ত্রিভুজের মতো হচ্ছে, যার এটা হচ্ছে কি ভি এক্স আর এই উপর দিকে ক্রিয়া করছে ভি ওয়াই। তাহলে এটা হচ্ছে হাইপোটেনাস। তো সুতরাং আমরা বলতে পারি ভি ইকুয়াল টু রুট অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তার মানে রুট অফ এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার। এটা হচ্ছে কি না ভেলোসিটি বেরিয়ে গেল। এবার আমাকে বের করতে হবে অ্যাক্সিলারেশন। আচ্ছা, অ্যাক্সিলারেশন ক্ষেত্রে কি না আমরা জানি যখন ডেল ভি বাই ডেল টি করে দিই, অর্থাৎ ডিভিকে যখন ডিটি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দেবো, তখন সেটা হয়ে যাবে কি অ্যাক্সিলারেশন। তো একই রকম করে ভি এক্স প্লাস ডেল ভি এক্স মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই ডেল টি, ভি এক্স কেটে যাচ্ছে ডেল ভি এক্স বাই ডেল টি। দ্যাট মিনস ডিভি বাই ডিটি। তার মানে আমি এটাকে বলতে পারবো কত না ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তার মানে এটাকে বলতে পারবো এক্স ডবল ডট। এটাই হচ্ছে কি না ভেলোসিটি acceleration at p along x axis, অর্থাৎ x axis বরাবর p এর acceleration। এবার দেখো, এবার আমি ডাইরেক্টলি লিখতে পারবো f equal to root of fx স্কয়ার প্লাস fy স্কয়ার। দ্যাট মিন্স x ডবল ডট স্কয়ার প্লাস y ডবল ডট স্কয়ার। এটা নর্মাল একটা ব্যাপার ছিল, কোনো কিছু ব্যাপার নেই। এবার যেটা আসছি সেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে কি রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল মোশন। আচ্ছা, রেডিয়াল আর ক্রস রেডিয়াল মোশনটা কি জিনিস আমি একটু হালকা করে বলে দিচ্ছি। যেমন সাপোজ ধরে নাও পি একটা পার্টিকেল, যার স্থানাঙ্ক আমরা জানি এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে আমরা জানি, তো সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। এবং যেটা ডেল টি সময়ের ব্যবধানে এক্সটা চলে গেল এক্স প্লাস ডেল এক্স দূরত্বে এবং ওয়াইটা চলে গেল কত ওয়াই প্লাস ডেল ওয়াই দূরত্বে। কিন্তু এখানে কি না রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল, অর্থাৎ এখানে রেডিয়াসের রেসপেক্টে কাজটা করতে হবে। তো সুতরাং এখানে আমাকে পি এর যে কোঅর্ডিনেটটা ধরতে হবে সেটা কি ধরতে হবে না অবশ্যই পোলার কোঅর্ডিনেট।
তো সুতরাং আমি এখানে পি এর কোঅর্ডিনেট ধরে নিলাম কত না আর কমা থিটা, কার রেসপেক্টে না এই যে অরিজিন ও এর রেসপেক্টে। তো সুতরাং এবার পি পয়েন্ট যে পি পার্টিকেলটা পি স্থান থেকে সেটা কত না কিউ স্থানে চলে গেছে, কোন সময়ের ব্যবধানে না ডেল্টা টি সময়ের ব্যবধানে। আচ্ছা ডেল্টা টি সময়ের ব্যবধানে যদি এটা টি কিউ পজিশনে পৌঁছে যায় তাহলে এর ক্ষেত্রে পোলার কোঅর্ডিনেট কি হবে না আরটা বেড়ে হবে আর প্লাস ডেল আর অ্যান্ড থিটাটা বেড়ে হবে থিটা প্লাস ডেল থিটা। ঠিক আছে, এবার দেখো এই যে এখানে যে এর দুটো উপাংশ কাজ করবে, দেখো যদি আর প্লাস ডেল আর হয় এখানে আর মানে কি আর মানে রেডিয়াস। তো সুতরাং এখানে যখন আর মানে দেখবো ও থেকে কিউ পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স, আচ্ছা ও থেকে কিউ পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটাই হচ্ছে কত না আর প্লাস ডেল আর। প্রথমে অ্যাঙ্গেল করেছিল থিটা, এখানে অ্যাঙ্গেলটা কত না ডেল থিটা ইনক্রিজ করলো, তার মানে এটা হচ্ছে ডেল থিটা। তাহলে আচ্ছা দেখো তো এই কিউ পয়েন্ট থেকে আমি যদি একটা পারপেন্ডিকুলার টেনে দিই এবং ওই ওপি বাহুটাকে আমরা যদি সামনের দিকে বাড়িয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি না একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তো সমকোণী ত্রিভুজের এই পি বরাবর যে ভেলোসিটিটা আছে সেটাই আমাকে বের করতে হবে। আচ্ছা পি বরাবর যদি ভেলোসিটি বের করতে চাই তাহলে আর প্লাস ডেল আর এর উপাংশ কি হবে না আর প্লাস ডেল আর এর সাথে যেহেতু ডেল থিটাটা অ্যাঙ্গেল করে আছে তো সুতরাং এটা এর উপাংশ হবে কত না আর প্লাস ডেল আর ইন্টু কস থিটা। ঠিক আছে, আর এই যে এর লম্ব বরাবর যে উপাংশটা সেটা হবে কত না আর প্লাস ডেল আর ইন্টু সাইন থিটা। ঠিক আছে, তাহলে দেখো আমরা আমাদের কি বলেছে ভিপি মানে রেডিয়াল ভেলোসিটি অ্যাট পি পয়েন্টে আমার রেডিয়াল ভেলোসিটি দরকার। ভেলোসিটি সমান আমরা জানি কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আচ্ছা যখন আমরা লিমিট নিয়ে নেব তখন আমার এখানে কত হচ্ছে না আর প্লাস ডেল আর হচ্ছে ইন্টু কস অফ এই যে অ্যাঙ্গেলটা থিটাটা কত না ডেল থিটা আর প্লাস ডেল আর ইন্টু কস থিটা মাইনাস আর ডিভাইডেড বাই ডেল টি। আচ্ছা দেখো তো লিমিট ডেল টি টেন্ডস টু জিরো কস অফ ডেল থিটা, আমরা জানি থিটাটা খুব ছোট, তো এই ডেল থিটার মানটা খুব ছোট, তো আমরা জানি যদি থিটার মানটা খুব ছোট হয় তাহলে কস থিটা নিয়ার ইকুয়াল টু 1 হয়। তো সুতরাং সেখানে cos অফ ডেল থিটা নিয়ার ইকুয়াল টু 1, দ্যাট মিনস আমার পড়ে থাকছে কত না আর প্লাস ডেল আর মাইনাস আর। দেখো প্লাস আর মাইনাস আর কেটে যাচ্ছে, লিমিট ডেল টি টেন্ডস টু জিরো ডেল আর ডিভাইডেড বাই ডেল টি, এটাকেই লিখতে পারি আমি কি না ডিআর বাই ডিটি, দ্যাট মিনস এটা হচ্ছে আর ডট। তো সুতরাং আমি একদম মুখস্থ রেখে দেবো, এত আমার মনে রাখার দরকার নেই, আর তার থেকেও বড় কথা এত মনে রাখার সময় নেই যে আমি প্রত্যেকটা ক্যালকুলেশন আমি যে করে বোঝাবো সেটা আমার পক্ষে সম্ভব এখন না। ঠিক আছে, তো সুতরাং আমাকে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল সিলেবাস শেষ করতে হবে। তো এই কারণের জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি এই যে বেশি যে বড় প্রমাণগুলো আছে সেগুলো আমি হালকা একটু ছবি এঁকে ডেপথ কোন জিনিসটা রেডিয়াল কোনটা ক্রস রেডিয়াল সেটা বুঝিয়ে দিয়ে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো তাহলে রেডিয়াল ভেলোসিটিটা জিনিসটা বুঝতে পারলে যে পি বরাবর যে আর আছে আর থিটা আছে সেই বরাবর যে ভেলোসিটিটা ক্রিয়া করছে সেটা হচ্ছে কিনা রেডিয়াল ভেলোসিটি। ঠিক আছে, তাহলে দেখো রেডিয়াল ভেলোসিটি ভিপি ইকুয়াল টু আমরা একদম মনে রেখে দেবো ডিআর বাই ডিটি, দ্যাট মিনস আর ডট। এবার বলছে ক্রস রেডিয়াল ভেলোসিটি কি জিনিস, ক্রস রেডিয়াল ভেলোসিটি হচ্ছে পি পয়েন্টে পারপেন্ডিকুলারলি যে ভেলোসিটিটা মানে যে ভেলোসিটির উপাংশটা অ্যাক্ট করছে তো সেটা হচ্ছে কি না ক্রস রেডিয়াল ভেলোসিটি। তাহলে আমরা বলতে পারবো এখানে ক্রস রেডিয়াল ভেলোসিটি আর প্লাস ডেল আর যদি এটা কস থিটা হয় তাহলে এটা কত হবে না আর প্লাস ডেল আর সাইন থিটা হয়ে যাবে। তো দেখো সেটাই লেখা হচ্ছে আর প্লাস ডেল আর সাইন থিটা মাইনাস 0 ডিভাইডেড বাই ডেল টি। আচ্ছা মাইনাস 0 কেন হলো, কারণ আমরা জানি এর উপাংশ আর এর যে উপাংশ আমরা দেখতে পাচ্ছি আরটা নর্মালি এই বরাবরই কাজ করছে, আর প্লাস ডেল আর কস থিটা যেখানে সেই বরাবর কাজ করছে, এখানে কিন্তু এর পারপেন্ডিকুলার বরাবর আর এর কোনো উপাংশ কাজ করছে না, তার জন্য এখানে আরটা কি হয়ে গেল না 0 হয়ে গেল। এবার সেখান থেকে ক্যালকুলেশন করে আছে আমরা একদম ডাইরেক্টলি মনে রেখে দেবো ভি যে ক্রস রেডিয়াল। ঠিক আছে, তো সুতরাং এই ক্রস রেডিয়ালকে ভি থিটা দ্বারা ডিনোট করা হয়, ভি থিটা ইকুয়াল টু আর ইন্টু ডি থিটা বাই ডিটি ইন্টু ইকুয়াল টু আমরা বলতে পারবো কি না আর ডট থিটা। তাহলে দেখো যেটা আমি বলছিলাম সেক্ষেত্রে কি আসলো না আমরা যেটা লাস্ট পর্যন্ত বলতে পারি যে যদি রেডিয়াল বলি তখন শুধু এসেছিল ডিআর বাই ডিটি, আর এখানে যেহেতু ক্রস রেডিয়াল হলো ক্রস রেডিয়াল মানে কি এখানে আর নয় থিটা আসবে, রেডিয়াল মানে এখানে ভিপি। ঠিক আছে, ভিপি, তো এখানে রেডিয়াল ইকুয়াল টু ডিআর বাই ডিটি আসবে, আর ভি থিটা যদি হয় আরটার বদলে থিটা হয় তাহলে এখানে আর এর বদলে কি আসবে না থিটা আসবে। তো সুতরাং এটা যেমন ছিল ডিআর বাই ডিটি এখানে হচ্ছে আর ইন্টু ডি থিটা বাই ডিটি, দ্যাট মিনস আর থিটা আর ইন্টু থিটা ডট। এবার দেখো আমরা তো ভেলোসিটি বের করলাম, যদি অ্যাক্সেলারেশন বের করি সেটা আরো অনেক বড় একটা ক্যালকুলেশন হবে। তো সুতরাং ক্যালকুলেশনে যাচ্ছি না, ডাইরেক্ট আমি মুখস্থ রাখার নিয়ম বলে দিচ্ছি। এফ আর ইকুয়াল টু কি না এফ আর ইকুয়াল টু মনে রাখতে হবে রেডিয়াল অ্যাক্সেলারেশন অফ দ্য ভেলোসিটি অ্যাট পি। তো এফ আর মানে কি এটা ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার করবো। তো দেখো তো সেখান থেকে আমরা ডাইরেক্টলি মনে রেখে দেবো কত না এই যে এখানে কত ছিল আর থিটা ডট ছিল, তো আমরা এখানে প্রথমে কি করলাম না আর ডবল ডট মাইনাস আর ইন্টু থিটা ডট তার হোল স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, তাহলে কি এটাই আমরা মনে রাখবো আর ডবল ডট প্রথমে আর এর মাথায় দুটো ডট বসবে মাইনাস আর ইন্টু থিটা ডটের হোল স্কোয়ার, ব্যাস। তো এটাই হচ্ছে কি বা ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ইন্টু ডি থিটা বাই ডিটি তার হোল স্কোয়ার। ঠিক আছে,
তাহলে দেখো এগুলো আমার মনে রাখা একটু বেশি চাপ, তার থেকে আমরা এটা যদি মনে রাখতে পারি খুব সহজেই আমরা মনে রাখিয়ে দেবো এবং সেখান থেকে তো এটা ইজিলি বের করে দেবো। আর ডবল ডট মানেই হচ্ছে আর এর ডবল ডেরিভেটিভ আছে, আর ইন্টু থিটা ডট মানে হচ্ছে কি থিটার একটা সিঙ্গেল ডেরিভেটিভ তার হোল স্কোয়ার, ব্যাস, উইথ রেসপেক্ট টু টি, অলওয়েজ উইথ রেসপেক্ট টু টি। ঠিক আছে, এবার দেখো এফ থিটা যদি বের করতে হয়, এফ থিটা ইকুয়াল টু কি না 1/r ইন্টু ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডবল ডট। ঠিক আছে, 1/r ইন্টু ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডবল ডট। ঠিক আছে, আচ্ছা এটাকে একটা মনে রাখার লজিক বলে দিচ্ছি। দেখো এই যে ভি থিটা ইকুয়াল টু কি ছিল না আর থিটা ডট ছিল, এখানে কি ছিল না আর থিটা ডট ছিল। তো এখানে আমি কি করলাম, ভি থিটা যখন এফ থিটা যখন বের করছি আর স্কোয়ার থিটা ডট দিয়ে দিলাম। আচ্ছা আর স্কোয়ার থিটা ডট দেবো যখন, সেটাকে ডিডিটি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দেবো। এখানে আর স্কোয়ার, এখানে ছিল আর থিটা ছিল, আর থিটা ছিল, কিন্তু এখানে কি আছে না সরি আর থিটা ডট ছিল, এখানে কি আর স্কোয়ারের সাথে থিটা ডট দিয়েছি, তার মানে কি একটা আর আমি এখানে ডিভাইড করব। তাহলে সুতরাং 1/r ইন্টু ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট, এটা হচ্ছে কি না ভি থিটা। এগুলো জাস্ট মনে রাখার নিয়ম বললাম, এগুলো ক্যালকুলেশন করার আমাদের অত সময় নেই। এবার দেখো সব একসাথে লিখে দিয়েছি। মোশন ইন প্লেনার, যে মোশন ইন পোলার কোঅর্ডিনেট অর্থাৎ পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে মোশনের ক্ষেত্রে আমরা জানি ভিআর ইকুয়াল টু কি হয় আর ডট, দ্যাট ইজ কল্ড দ্য রেডিয়াল ভেলোসিটি, অ্যান্ড ভি থিটা ইকুয়াল টু কত না আর ইন্টু থিটা ডট। এটা শুধু আর ডট, শুধু আর আছে, এখানে আর এর সাথে থিটা আসছে, মানে সে কি করলো ডটটা থিটার মাথায় দিয়ে দিল, আর ইন্টু থিটা ডট। এফ আর ইকুয়াল টু কি হচ্ছে না আর ডবল ডট, এই যে এখানে একটা ডট ছিল এখানে ডবল ডট হয়ে গেল, এখানে থিটা ডটের জায়গায় দুটো থিটা ডট হয়ে গেল, দুটো থিটা ডট মানে কি থিটা ডটের স্কোয়ার, মানে আর ডবল ডট মাইনাস আর ইন্টু থিটা ডটের স্কোয়ার। আর এখানে কি হলো, এটা আর স্কোয়ার থিটা ডট করছি, আর স্কোয়ার করার জন্য একটা 1/r করলাম আর এটাকে ডিডিটি করে দিলাম, ব্যাস এই হচ্ছে আমাদের মনে রাখার নিয়ম। এবার দেখো ট্যানজেনশিয়াল অ্যান্ড নর্মাল মোশন, ট্যানজেনশিয়াল অ্যান্ড নর্মাল মোশন মানে কি, যে কোনো একটা ইন্টেন্সিভ কার্ভের ক্ষেত্রে তার সমীকরণ হচ্ছে s ইকুয়াল টু f অফ s equal to f of psi, that is called the any equation of intensive curve। ঠিক আছে, যেখানে রো হচ্ছে কি না রেডিয়াস অফ কার্ভেচার। আচ্ছা রেডিয়াস অফ কার্ভেচার আমাদের যে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আছে, যেটা আমার এখনো করানো হয়নি অবশ্য। ঠিক আছে, তো একদিন করে একটা ক্লাস নিয়ে নেবো, এখন কয়েকদিন পরের মধ্যে ধীরে ধীরে শুরু করবো ওগুলো। তো যাই হোক, তো রো ইকুয়াল টু কি রেডিয়াস অফ কার্ভেচার। তো রেডিয়াস অফ কার্ভেচারের আমরা একটা সূত্র জানি, কার্টেসিয়ানের ক্ষেত্রে রো ইকুয়াল টু 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। কিন্তু আমরা যখন এই যে পোলারের ক্ষেত্রে দেখবো 1/k ইকুয়াল টু কি পাবো না ডেল এস বাই ডেল সাই, ব্যাস এখান থেকে আমরা খুব সহজে এখান এর রেডিয়াসের মানটা বের করে নেব। তো যাই হোক রেডিয়াস অফ কার্ভেচারের মানটা বের করে নেব। এবার যেটা আসি সেটা হচ্ছে সেন্ট্রাল অরবিট। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এ সেন্ট্রাল অরবিট, অর্থাৎ সেন্ট্রাল অরবিট কি বলেছে, বলছে উইথ রেফারেন্স টু এ ফিক্সড পয়েন্ট ও অ্যাজ পোল if p with the acceleration of the particle always directed towards o, অর্থাৎ বলতে চাইছে কি না আমি সাপোজ একটা যে কোনো একটা পার্টিকেল আমি ধরলাম এরকম একটা কার্ভ লাইন বরাবর, সেই কার্ভটা হচ্ছে কি না সেখানে হচ্ছে p একটা এনি পার্টিকেল, বলছে উইথ রেফারেন্স টু এ ফিক্সড পয়েন্ট ও, আমরা অবশ্যই কি না একটা ফিক্সড পয়েন্ট ও এর সাপেক্ষে কাজটা করব। ফিক্সড পয়েন্ট ও হি p with the acceleration of the particle, p হচ্ছে কি না ওই পার্টিকেলের অ্যাক্সেলারেশন, অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস ও, সুতরাং পিটা সবসময় কার দিকে করবে না টুয়ার্ডস ও, ওয়ের দিকে মুভ করার চেষ্টা করবে। তো সেটাই হচ্ছে কিনা সেন্ট্রাল অরবিট। কোথায় দেখো সেন্ট্রাল অরবিট, তো অর্থাৎ এর অরবিটটা কোন দিকে, অরবিট মানে কক্ষপথটা অবশ্যই সেন্ট্রালের দিকে, অর্থাৎ এটা 0 0 দিকে, ব্যাস টুয়ার্ডস ও। এবার দেখো দ্য রেডিয়াল ইকুয়েশন অফ দ্য মোশন, এর রেডিয়াল ইকুয়েশন অফ মোশনটা আমাদেরকে একদম মনে রেখে দিতে হবে, ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ইন্টু থিটা ডট স্কোয়ার ইকুয়াল টু মাইনাস পি। তার মানে দেখো এই যে আমি যেটা করেছিলাম এফ আরটাই তো হচ্ছে কি না রেডিয়াল ইকুয়েশন, রেডিয়াল অ্যাক্সেলারেশন। দেখো তো আর ডবল ডট মাইনাস আর ইন্টু থিটা ডট স্কোয়ার, একদম এটাই লেখা আছে আর ডবল ডট মাইনাস আর ইন্টু থিটা ডট স্কোয়ার ইকুয়াল টু মাইনাস পি। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে কি না আমাদের রেডিয়াল ইকুয়েশন। আর ক্রস রেডিয়াল ইকুয়েশন কি একদম হুবহু সেম, ক্রস রেডিয়ালের ক্ষেত্রে এফ অফ থিটা ইকুয়াল টু কি পড়েছিলাম 1/r ইন্টু ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট। তো দেখো এটাই লেখা আছে 1/r ইন্টু ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে রেডিয়ালের ক্ষেত্রে কি না এই রেডিয়ালের যে ভেলোসিটি রেডিয়াল অ্যাক্সেলারেশনের যে মানটা সেটার মানটা মাইনাস পি হবে, আর ক্রস রেডিয়ালের ক্ষেত্রে কি না ক্রস রেডিয়ালের অ্যাক্সেলারেশনের যে মানটা ছিল সেটা ইকুয়াল টু 0 হবে। তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, এই দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এগুলো মনে রাখতে হবে আমাকে ট্রিক ওয়াইজ, নালে এর ঘাড়ে সেটা তার ঘাড়ে ওটা অবশ্যই উঠে যাবে। এবার দেখো নেক্সট আমরা আসছি কোথায় না ইফ ইউ ইকুয়াল টু 1/r and h equal to r square theta dot, then the equation will be in the form of d square u by d theta square plus u equal to p into h square u square, এটা মনে রেখে দিতে হবে আর কি। ঠিক আছে,
এবার দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য অরবিট ইন পিডাল ফর্ম, এই যে খুব গুরুত্বপূর্ণ, ডিফারেন্সিয়াল অফ ইকুয়েশন অফ এন অরবিট ইন পিডাল ফর্ম। পিডাল ফর্ম মানে কি? পিডাল ফর্ম মানে হচ্ছে আমি কি করব না ওই যে পি পয়েন্টে একটা ট্যানজেন্ট আনবো, আর এই পি পয়েন্টের যে ট্যানজেন্টটা হবে সেই সেন্টার, আমাদের যে সেন্টার পয়েন্ট আছে বা আমাদের যে অরিজিনটা আছে সেই অরিজিন থেকে আমি একটা কি করব না পারপেন্ডিকুলার টানবো, সেই পারপেন্ডিকুলারটাকে পি নাম দেবো। ব্যাস এটাই হচ্ছে এখান থেকে আমি একটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে পিডাল ইকুয়েশন। তো দেখা যাক কি লেখা আছে। পি বি দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম ও টু দ্য ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট পি ড্যাশ। অর্থাৎ কি বলতে চাইছে, এই দেখো পি একটা যে কোনো পয়েন্ট নিলাম যেটা হচ্ছে আর কমা থিটা, তার হচ্ছে কি স্থানাঙ্ক, এটা কি না এই কার্ভের মধ্যে অবস্থিত যে কোনো একটা পয়েন্ট। এবার আমি কি করলাম, ওই কার্ভ থেকে একটা ট্যানজেন্ট আনলাম, ওই ট্যানজেন্টটার থেকে ট্যানজেন্টের উপর একটা কি না পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিলাম, সেটা হচ্ছে ক্যাপিটাল পি। দেন দ্য ইকুয়েশন অফ দ্য অরবিট ইন পিডাল ফর্ম, তখন এই পিডাল ফর্মের যে ইকুয়েশনটা সেটা আমাকে একদম হুবহু মনে রেখে দিতে হবে, এইচ স্কোয়ার বাই পি কিউব ইন্টু ডিপিডিআর ইকুয়াল টু পি। ঠিক আছে, আচ্ছা এইখানে পি মানে কি? এখানে পি ছোট হাতের পি মানে হচ্ছে তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম অরিজিন টু দ্য ট্যানজেন্ট, এটা হচ্ছে ছোট হাতের পি। আর এই যে এখানে দেখো ক্যাপিটাল পি যেটা লেখা আছে, ডিপিডিআর যেটা লেখা আছে, এটা কি না এটা হচ্ছে এই যে এর যে একটা তোমার অ্যাক্সিলারেশন সবসময় কাজ করে কার দিকে না ওয়ের দিকে, সেন্ট্রাল অরবিট যেটা আমি বললাম, এইখানে এটা হচ্ছে কি পি। ঠিক আছে, এই দেখো এখানে যেটা বললাম, উইথ রেফারেন্স টু ফিক্সড পয়েন্ট ও পি বি দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস ও। অর্থাৎ এখানে পিটা হচ্ছে একটা অ্যাক্সিলারেশন যেটা সবসময় কার দিকে কাজ করছে না ও এর দিকে কাজ করছে। তো সুতরাং এই দেখো দেখতে পাচ্ছি পি একটা পয়েন্ট, পি পয়েন্টে তার অ্যাক্সিলারেশন অলওয়েজ কার দিকে কাজ করবে না ও এর দিকে, অর্থাৎ অরিজিনের দিকে কাজ করবে, এটা হচ্ছে ক্যাপিটাল পি। আর দেখো তার মানে পিডাল ইকুয়েশনের যে ফর্মটা সেটা কত হলো না এইচ স্কোয়ার বাই পি কিউব ইকুয়াল টু ডিআর বাই ডিপি বাই ডিআর, ডিপি বাই ডিআর ইন্টু ইকুয়াল টু পি। ঠিক আছে, ইকুয়াল টু পি, এটাই হচ্ছে কি না আমার যে পিডাল ফর্মের ইকুয়েশন। এবার দেখো বেশ কিছু ইম্পর্টেন্ট রুল আছে। এইচ হচ্ছে কি না অ্যাঙ্গুলার মোমেন্টাম পার ইউনিট মাস, অর্থাৎ এইচ কে কি বলা হচ্ছে না দেখো এইচটা এখানে কি, এইচটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইউনিট মাস। এবার দেখো মোমেন্ট অফ মোমেন্টাম অ্যাবাউট এ পোল ও। ঠিক আছে, মোমেন্ট অফ মোমেন্টাম যখন বলবে তখন সেটা মনে রাখবে এম ইন্টু এইচ, যেখানে এইচ ইকুয়াল টু আবার কি এইচ ইকুয়াল টু আর স্কোয়ার থিটা ডট। ঠিক আছে, এইচ ইকুয়াল টু আর স্কোয়ার থিটা ডট, আর এম ইন্টু এইচ এটা হচ্ছে কি মোমেন্ট অফ মোমেন্টাম অ্যাবাউট পোল ও। এবার দেখো এইচ ইকুয়াল টু যদি ভি ইন্টু পি হয়, যেখানে ভি বি দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট পি অ্যান্ড ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার, তাহলে অতএব এইচ স্কোয়ার ইকুয়াল টু যদি এইচ ইকুয়াল টু ভিপি হয় তার মানে নিশ্চয়ই ভি ইকুয়াল টু কত এইচ বাই পি, তার মানে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে না এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার। ভি ইজ দ্য ভেলোসিটি আর এইচ হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম পার ইউনিট মাস, অ্যান্ড ছোটাদের পিটা কি, পিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম অরিজিন টু দ্য যে ট্যানজেন্ট অফ দ্য পয়েন্ট। ঠিক আছে, তার মানে এইচ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার, এটা মুখস্থ রেখে দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, এবার দেখো if a particle moves in a curve s equal to f of psi, যেটা আমি বলছিলাম, অর্থাৎ আমরা একটা ইন্টেন্সিভ কার্ভের যদি ইকুয়েশন বলি তাহলে সেটা কত হবে না s equal to f of psi, দেন দ্য ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন কত হবে ভি ইন্টু ডিভিডিএস, আর নর্মাল অ্যাক্সিলারেশন কি হবে না ভি স্কোয়ার বাই রো, যেখানে রো হচ্ছে ডিসাই বাই ডিএস। আচ্ছা রোটা কি না, রোটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, তাহলে নর্মালটা দেখো ট্যানজেন্সিয়াল ইকুয়েশনটা খুব সহজ, ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন খুব সহজ, ভি ইন্টু ডিভিডিএস, আর নর্মাল অ্যাক্সিলারেশন যখন চাইবে তখন কি হচ্ছে ভি স্কোয়ার বাই রো, যেখানে রো হচ্ছে কত না ডিসাই বাই ডিএস। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার দেখো যেটা শুরু করবো সেটা একটা নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে ওয়ার্ক ডান, ওয়ার্ক পাওয়ার এনার্জি, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং এখান থেকে অঙ্ক আশা করি পড়ার চান্স অনেক বেশি, এর আগের বার পরীক্ষাতে বহুবার পড়েছিল। তো দেখো এবার আমাকে সর্বপ্রথম জানতে হবে ওয়ার্ক ডান কি জিনিস, খুব ইজি জিনিস অবশ্য। ওয়ার্ক ডান কি না আমরা কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে তখন ওই বস্তুটি কার্য করছে বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ এখানে দুটো জিনিস চলছে, আমি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম যার ফলে তার স্মরণ ঘটলো। অর্থাৎ দেখো আমি যদি একটা দেওয়ালকে ঠিলতে থাকি তাহলে তার কি স্মরণ ঘটবে, তার স্মরণ ঘটবে না, তো সুতরাং সেখানে কোনো ওয়ার্ক ডান হবে না। আমরা ফোর্স তো প্রয়োগ করছি তো সেখানে ওয়ার্ক ডান সম্ভব নয়। তো সুতরাং আমরা একটা জিনিস মনে রাখবো যে ফোর্স প্রয়োগ করলে যে ওয়ার্ক ডান হবে সেটা কিন্তু বড় কথা নয়। অনেক সময় হতে পারে ফোর্স প্রয়োগ করলাম তাও ওয়ার্ক ডান হলো না, আবার অনেক সময় এটাও হতে
হতে পারে ফোর্স তো প্রয়োগ করলাম, তার ডিসপ্লেসমেন্টও হলো, কিন্তু ডিসপ্লেসমেন্টটা ফোর্সের ডিরেকশনের সাথে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে তাও কিন্তু সেক্ষেত্রে কোনো ওয়ার্ক ডান হবে না, সেটা আমি একটু পরে বলছি। দেখো তো তাহলে মেনলি যেটা পেলাম সেটা হচ্ছে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি না ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। সাপোজ ফোর্সকে আমি এফ দ্বারা লিখলাম এবং সামান্য হালকা একটু ডিসপ্লেসমেন্টকে আমি ডেল এস দ্বারা লিখলাম। তাহলে যেহেতু এর মধ্যে ডট প্রোডাক্ট আছে, তো আমরা ডট প্রোডাক্টের সূত্র আমি জানি, এই কয়েকদিন আগে ভেক্টর অ্যালজেব্রা করালাম। তো এফ ডট এ ডিএস ডেল এস ইকুয়াল টু এফ ইন্টু ডিএস ইন্টু কস থিটা, ঠিক আছে। আচ্ছা দেখো তো এবার আমি যেটা বলছিলাম যে যদি ফোর্স এবং যদি ফোর্সের ডিরেকশন অ্যান্ড ডিসপ্লেসমেন্টের ডিরেকশন, সাপোজ কোনো একটা ক্ষেত্রে ফোর্সের ডিরেকশন নিচের দিকে হলো এবং ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা কোন দিকে হলো না এর সাথে পারপেন্ডিকুলার ভাবে ডিসপ্লেসমেন্ট হলো, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু কোনো কার্য হবে না, অর্থাৎ এফ ইন্টু ডিএস ইন্টু কস থিটা, দ্যাট মিনস কস 90 মানে 0, দ্যাট মিনস ওয়ার্ক ইকুয়াল টু 0। এবার দেখো যদি ওয়ার্ক S1 থেকে S2 পয়েন্টে যেতে তার যে কি পরিমাণ কার্য করতে হচ্ছে যদি এটা বলে, তাহলে W সমান S1 টু S2 ইন্টিগ্রেশন F ডট ডিএস, ঠিক আছে। আচ্ছা এবার দেখো W সমান আমরা যে ডিএস আছে না, ডিএস এর জায়গায় আমি ডিটি কে আনতে পারি, যদি এফটা এফ রাখলাম ডিএস বাই ডিটি ইন্টু ডিটি করলাম। আচ্ছা এফ তো থাকলো, ডিএস বাই ডিটি মানে কি না ভি, তাহলে এফ ডট ভি ইন্টু ডিটি। তো এইভাবেও আমরা লিখতে পারি কি না ওয়ার্ক ডানকে এইভাবে লেখা যায়। এবার দেখো কিছু পার্টিকুলার কেস আছে, পার্টিকুলার কেসগুলো সম্পর্কে আমি আলোচনা করে দিচ্ছি। দেখো তাহলে কি লেখা আছে না, ইফ দ্য ডিসপ্লেসমেন্ট ইজ ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য ফোর্সেস দেন ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি হবে না ওয়ার্ক ডান অলসো মাইনাস হবে, ঠিক আছে। এখানে মাইনাস মানে কি, মাইনাস মানে এখানে ডিরেকশনকে ডিনোট করছে, অর্থাৎ এটা হচ্ছে অপোজিট ডিরেকশনে ওয়ার্ক ডানটা হচ্ছে, ঠিক আছে। অনেক সময় দেখা গেল কি না, দেখা যাবে আমাদের যে ফোর্স, আমাদের যে গ্র্যাভিটেশনাল পুল নিচের দিকে কাজ করছে আর একটা বালতিকে আমরা কুয়া থেকে উপর দিকে তুলছি, তো সুতরাং এক্ষেত্রে ওয়ার্ক ডান কিন্তু হচ্ছে, কার্যও হচ্ছে, বল প্রয়োগও করছি, যার ফলে কি হচ্ছে না বালতিটা সরানো ঘটছে, কিন্তু সেটা কোন দিকে সরানো ঘটছে না বালতিটার এমজি অর্থাৎ ভরটা নিচের দিকে কাজ করছে, অর্থাৎ তার ওয়েট অর্থাৎ এই যে ফোর্সটা নিচের দিকে কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্সটা নিচের দিকে কাজ করছে, কিন্তু দেখা যাচ্ছে কি না তার যে সরণটা হচ্ছে উল্টো দিকে অর্থাৎ উপর দিকে, তো সুতরাং সেখানে কিন্তু কি হবে না ওয়ার্ক ডান ইকুয়াল টু নেগেটিভ হয়ে যাবে, W সমান মাইনাস এফ ইন্টু এস। ইফ এট এনি পয়েন্ট এট এনি ইনস্ট্যান্স দ্য ফোর্স এফ ইকুয়াল টু আই ইন্টু এক্স প্লাস I into J into Y and the elementary displaced del S equal to I dx plus J del Y। দেখো তো আমরা তো জানি del W equal to কি F dot ds। আচ্ছা যেহেতু I J করা আছে তো সুতরাং এখানে বলতে পারবো IX plus JY into I into del X plus J into del Y, তার মানে আমরা বলতে পারবো X del X plus Y del Y। ব্যাস এই হচ্ছে কি না ডিসপ্লেসমেন্ট এবং ডেল্টা W, অর্থাৎ আমাদের কি না এটা বেরিয়ে গেল, ওই যে ওয়ার্ক ডানটা বেরিয়ে গেল। এবার বলছে হেন্স দ্য টোটাল ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স হোয়েন পার্টিকেল ডিসপ্লেস ফ্রম x1 y1 to x2 y2 ডিউরিং দ্য টাইম ইন্টারভ্যাল t1 to t2, অর্থাৎ বলতে চাইছে কি না এবার যদি একটা 2 ডাইমেনশনাল প্লেসে কোনো একটা বস্তুকণা থাকে তাহলে আমি সাপোজ ধরলাম তার প্রাথমিক দূরত্ব হচ্ছে x1, y1 এবং এটা তোমার t সময় পর তার দূরত্ব কত হলো ডিসপ্লেসড হয়ে গেল সেটা x1, y1 থেকে x2, y2 তে। তাহলে দেখো ওয়ার্ক ডান ইকুয়াল টু কত লিখতে পারি x1, y1 to x2, y2 ইন্টু x dx প্লাস y dy। আচ্ছা তাহলে আমরা লিখতে পারি x ইন্টু dx, dx মানে কি x2 মাইনাস x1 প্লাস y ইন্টু dy, dy মানে y, যেখানে তোমার এটা কত না y2 মাইনাস y1, তার মানে x ইন্টু x2 মাইনাস x1 প্লাস y ইন্টু y2 মাইনাস y1। এবার দেখো আমরা তো জানি W সমান F ইন্টু S। আচ্ছা F মানে কত, F মানে হচ্ছে x dx প্লাস y dy ডিভাইডেড বাই dt। দেখো x dx প্লাস y dy। এবার দেখো ds আছে না, তাহলে F ইন্টু ds, তো F ইন্টু ds এর পুরো ভ্যালুটাই তো এটা, আমি কি করলাম উপর নিচে dt দিয়ে গুণ করলাম। আচ্ছা তাহলে কত t1 টু t2 x ইন্টু dx বাই dt প্লাস y ইন্টু dy বাই dt ইন্টু dt। আচ্ছা তাহলে dx বাই dt মানে কি vx আর dy বাই dt মানে vy, তাহলে x vx প্লাস y vy ইকুয়াল ইন্টু dt। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। তো এই ছিল আমাদের কি না ওয়ার্ক ডান। এবার বলছে ওয়ার্ক ডান বাই অ্যান ইলাস্টিক স্ট্রিং, অর্থাৎ একটা যদি ইলাস্টিক স্ট্রিং হয় তাহলে তার ওয়ার্ক ডানটা কত, তো তাহলে আগে আমাকে স্ট্রিং সম্পর্কে খুব ভালো করে আইডিয়া করে নিতে হবে। দেখো তো ও একটা পয়েন্ট, ও পয়েন্ট থেকে সাপোজ একটা স্ট্রিং আছে এরকম, তার বিস্তার কত না দেখলাম এই যে এ পয়েন্ট পর্যন্ত, এইটা হচ্ছে কি না স্ট্রিংটার নর্মাল বিস্তার, যেটা আনস্ট্রেচেবল অবস্থায়, অর্থাৎ যখন তাকে আমরা স্ট্রেচ করছি না সে অবস্থায় আমার লেন্থটা স্ট্রিং আছে, এই যে স্ট্রিংটা আছে স্ট্রিংটার লেন্থ হচ্ছে কত না এল ইকুয়াল টু কত না ওয়ে ডিস্টেন্স। এবার আমি কি করলাম ওপি মানে যে এ থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্স আছে ওপি ডিস্টেন্স পর্যন্ত আমি কি করলাম না এই স্প্রিংটাকে টেনে ছেড়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি হবে দেন দ্য টেনশনটি
বলছে কি না স্ট্রেচ লেন্থ যেটা আছে মানে সব থেকে বেড়ে গিয়ে এটা লেন্থটা কত দাঁড়ালো ও থেকে পি, দ্যাট ইজ এক্স হয়ে গেল। বলছে দেন দ্য টেনশন টি ইন দ্য স্ট্রিং অ্যাক্টিং টুয়ার্ডস ও, আমরা জানি অবশ্যই যখনই আমি এটাকে ছেড়ে দেব তখনই এই ফোর্সটা কোন দিকে কাজ করবে না এই যে ও এর দিকে, ওটা সেটা ছোট হয়ে যাওয়ার চেষ্টা করবে। তো সুতরাং যেহেতু এটা ও এর দিকে কাজ করছে তো সুতরাং আমরা বলতে পারি এটা কি সেন্ট্রাল অরবিট। তো সুতরাং টি ইকুয়াল টু আমরা কি লিখবো ল্যামডা ইনটু এক্স মাইনাস এল বাই এল, যেখানে ল্যামডা হচ্ছে কি না মডুলাস অফ দ্য ইলাস্টিসিটি অফ দ্য স্ট্রিং অ্যান্ড হেন্স দ্য ওয়ার্ক ডান বাই দ্য টেনশন টি ইজ স্ট্রেচিং দ্য স্ট্রিং ফ্রম এক্স টু ডেল এক্স প্লাস ডেল এক্স। অর্থাৎ এই যে এটা কি করছে না এটাই হচ্ছে এক্স থেকে এটা কি করছে না এক্স প্লাস ডেল এক্স দূরত্বে এটাকে টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা এবার আমরা তো জানি ডব্লিউ সমান কি জানি না এফ ইন্টু এস জানি। আচ্ছা এফ মানে কত, এই যে এফ ইন্টু এস, ঠিক আছে ডব্লিউ সমান এফ ইন্টু এস, এটাকে আমি আরো একটা ভাবে লিখতে পারি ডব্লিউ সমান মাইনাস ল্যামডা ইন্টু এক্স মাইনাস এল ডিভাইড ইন্টু ডিএস। এবার দেখো ডব্লিউ সমান এই যে x2 মাইনাস x1 ইন্টু t1 মাইনাস t2 বাই 2, দ্যাট মিনস x2 মাইনাস x1 মানে কি আমরা দেখতে পাচ্ছি x2 হচ্ছে পরবর্তীকালে আর x1 হচ্ছে তার আগে, অর্থাৎ x2 মাইনাস x1 এটা হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, টোটাল প্রথমে যদি আমি একে বিপি পর্যন্ত বদলে একদম সি পর্যন্ত টেনে দিই তাহলে এক্সটেনশন ভ্যালুটা কত হচ্ছে না x2 হচ্ছে এক্সটেন্ড আর x1 হচ্ছে কি না তোমার এটা হচ্ছে x2 হচ্ছে অন্তিম পজিশন আর x1 হচ্ছে প্রাথমিক পজিশন। তাহলে x2 মাইনাস x1 ইন্টু t2 বাই t2 প্লাস t1 ডিভাইডেড বাই t1 a2। তাহলে দেখো একদম মনে রেখে দিতে হবে যে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হচ্ছে না এক্সটেনশন ইন্টু মিন অফ ইনিশিয়াল এন্ড ফাইনাল টেনশন। দেখো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি না পাওয়ার। পাওয়ার কি না আমরা জানি কার্য করার হারকে বলা হচ্ছে কি না পাওয়ার বা ক্ষমতা। ঠিক আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ কার্য করা হচ্ছে সেটাই হচ্ছে কি না পাওয়ার। পাওয়ার ইজ ডিফাইন্ড বাই দ্য রেট অফ ডুইং ওয়ার্ক, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় যে কাজ করছে পাওয়ার ইকুয়ালটা আমি লিখতেই পারি ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা লিখতে পারি কি না লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল ডব্লিউ বাই ডেল টি, তার মানে কি না ডি ডব্লিউ বাই ডিটি, আর এই ডি ডব্লিউ বাই ডিটিটাকেই বলা হচ্ছে কি না পাওয়ার। তাহলে দেখো তো আমরা জানি আবার ডব্লিউ ইকুয়াল টু কি ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। আচ্ছা পি ইকুয়াল টু আমরা জানি কি ডব্লিউ বাই টি, আবার ডব্লিউ ইকুয়াল টু জানি এফ ডট এস বাই টি। তাহলে দেখো এফ ইন্টু এস বাই টি, আচ্ছা এস বাই টি মানে আবার কি জানি না ভি, তার মানে পি ইকুয়াল টু বেরোলো কি না এফ ডট ভি। ঠিক আছে, এটাকে এরকম ভাবেও লেখা যায় পাওয়ার ইকুয়াল টু যেমন একাধারে ডি ডব্লিউ বাই ডিটি লেখা যায় বা ডি ডব্লিউ বাই টি লেখা যায়, ঠিক একই রকম করে এটাকে আবার এরকম একটা ফর্মুলা লেখা যায় এফ ডট ভি। এবার আমি আসি এনার্জি। এনার্জি দুই প্রকার, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি মানে কি গতিশক্তির কারণে কোনো একটা বস্তু গতিজাড্যের কারণে কোনো একটা বস্তুতে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয় তাকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি, আর স্থিতিজাড্যের কারণে কোনো একটা বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে তাকে বলা হচ্ছে কি না পোটেনশিয়াল এনার্জি। তো আচ্ছা কাইনেটিক এনার্জির রাশিমালাটা হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জির রাশিমালাটা কি না এম জি এইচ। এখানে এইচ মানে কি, এইচ মানে হচ্ছে হাইট, অর্থাৎ যত হাইটটা বেশি হবে তত তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি বেশি করে জমা থাকবে। যেমন দেখো তো আমরা জানি একটা বাঁধের মধ্যে সাপোজ জল রাখা আছে, ঠিক আছে বিভিন্ন রকম ড্যাম আছে, ফারাক্কা যে ড্যামটা আছে সেই ড্যামের মধ্যে কি রাখা আছে বা ডিভিসির যে জল আছে ড্যামের মধ্যে জল রাখা আছে। তো সুতরাং জলের হাইট যত বাড়বে তত ওই জলের পোটেনশিয়াল এনার্জি তত ইনক্রিজ করবে। ঠিক আছে, এবার আমাদের একটা থিওরেম আছে খুব গুরুত্বপূর্ণ থিওরেম, সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। অর্থাৎ এখানে কি না ওয়ার্ক ডানের সাথে এনার্জির কি রিলেশন আছে সে সম্পর্কে একটা থিওরেম আছে। আচ্ছা দেখো তো নর্মালি আমরা জানি ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, কিন্তু এটা কিভাবে সেটা আমি প্রমাণ করছি। সাপোজ এখানে একটা তোমার পার্টিকেল ছিল, সেই পার্টিকেলটার উপর একটা এফ পরিমাণ বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করার পর পার্টিকেলটা এস ডিস্টেন্স পর্যন্ত সরে গেল। এবার দেখো ধরে নিলাম এই পার্টিকেলটার ইনিশিয়াল ভেলোসিটি এখানে 0 লেখা আছে, তো আমি এখানে আরেকটা ফর্ম করছি, ধরে নিচ্ছি পার্টিকেলটার ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়াল টু কত ছিল না ইউ ছিল তার ইনিশিয়াল ভেলোসিটি। আচ্ছা এ টি টাইম পর এস ডিস্টেন্স অতিক্রম করার পর তার গতিবেগ কত হলো না ভি হয়ে গেল। ঠিক আছে, তাহলে আচ্ছা আমরা তো জানি এখান থেকে দুটো সূত্র বলতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs বলতেই পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs। এটা কিসের সূত্র না আমরা জানি এটা তোমার যেহেতু এটা অ্যাক্সেলারেশনে যাচ্ছে, ইউটা হচ্ছে কম গতিবেগ, ইউ থেকে ভিটা বাড়ছে, তো সুতরাং এখানে কি হচ্ছে না অ্যাক্সেলারেশন হচ্ছে, রিটার্ডেশন হচ্ছে না। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs। আচ্ছা এখান থেকে এফ ইকুয়াল টু আমরা বলতে পারবো কত না ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। এবার দেখো ওয়ার্ক ডান আমরা জানি ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি ডব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, আবার এফ ইকুয়াল টু আমরা কি জানি না পি ইকুয়াল টু এম এফ ডট এস।
আচ্ছা এফ মানে কত ছিল, এফ মানে দেখো এম ইন্টু এফ, এফ মানে হচ্ছে আমরা জানি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s ইন্টু এস। আচ্ছা দেখো তো এস এস ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে আমরা পাচ্ছি কত না হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। আচ্ছা হাফ এম ভি স্কোয়ার মানে কি না, এই যে যখন তার গতিবেগটা ভি ছিল সেই সময়কালীন সময়ে তার কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। আর ইউ মানে কি, গতিবেগটা যখন তার ইউ ছিল তখন সেই সমকালীন সময়ে তার কাইনেটিক এনার্জি হাফ এম ইউ স্কোয়ার। তো সুতরাং এই যে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি বেরোলো, এই দুটো কাইনেটিক এনার্জির মধ্যে ডিফারেন্স, তার মানে আমরা বলতেই পারি ওয়ার্ক ডান ইকুয়াল টু ডিফারেন্স অফ কাইনেটিক এনার্জি, ঠিক আছে, বা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এখানে কি আছে, এখানে ইউ ইকুয়াল টু 0 ধরে নেওয়া হয়েছে যে বস্তুটা রেস্টে ছিল, যদি রেস্টে থাকে তাহলে ইউ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এফ ডট এস মানে এম এম এফ ইন্টু এস, এস মানে তখন কি হয়ে যাবে দেখো তো, ইউ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে এফ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2s হয়ে গেল। আচ্ছা ভি স্কোয়ার বাই 2s এখানে মানটা বসালে হাফ এম ভি স্কোয়ার, দ্যাট মিনস এটা শুধুমাত্র কাইনেটিক এনার্জি বলছে বেরিয়েছে। এখান থেকে আমরা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বলতে পারবো না, ঠিক আছে, যদিও বলতে পারবো কারণ এটা থেকে প্রথমে কাইনেটিক এনার্জি কত ছিল 0 ছিল, এখানে কাইনেটিক এনার্জি কত হলো হাফ এম ভি স্কোয়ার। কিন্তু এভাবে প্রমাণ করলে পুরো ক্লিয়ারলি আমরা ভালো করে বুঝতে পারছি, আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, অর্থাৎ এনার্জির শক্তির সংরক্ষণ সূত্র। তো শক্তির সংরক্ষণের মধ্যে আমাদের যেটা সর্বপ্রথম মনে রাখতে হবে ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, 2 নম্বর হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, 3 নম্বর হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম, ঠিক আছে। এবার দেখো এই যে এখানে আমি একটা কি এঁকেছি না, একটা পার্টিকেল এঁকেছি। আচ্ছা পার্টিকেলটার ক্ষেত্রে হাইট 3টে এঁকেছি, একটা h1, একটা h2, একটা h3, ঠিক আছে। এবার দেখো h1 উচ্চতায় এর হাইটটা সর্বোচ্চ, এবার যখন এটা উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে h2তে যখন চলে আসছে তখন তার হাইটটা একটু কমছে, h2 থেকে যখন h3 চলে আসছে তখন তার হাইটটা আরও একটু কমে যাচ্ছে। তো এইভাবে কমতে কমতে জাস্ট মাটি টাচ করার আগের মুহূর্ত পর্যন্ত তার কি হবে না হাইটটা টেন্ডস টু 0 কিন্তু 0 হবে না। তো সুতরাং এবার আমরা দেখতে পাচ্ছি কি না এখানে যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি ছিল mgh, তো সুতরাং এই mgh1 হবে, আর যখন আমরা এই পজিশনে আসলো mgh2, যখন এই পজিশনে আসলো mgh3, তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি m এবং g এই দুটো হচ্ছে নন আনচেঞ্জেবল, শুধুমাত্র চেঞ্জেবল পোর্শনটা কি না এইচটা হচ্ছে চেঞ্জেবল। তো একবারটি h1 একবারটি h2 একটা h3, তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পোটেনশিয়াল এনার্জি আলাদা, এখানে পোটেনশিয়াল এনার্জি তুলনামূলক কমে যাচ্ছে। কিন্তু শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে আমরা জানি কি না শক্তির ধ্বংস বা সৃষ্টি করা যায় না, শুধুমাত্র শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তার মানে নিশ্চয়ই একটা জিনিস, যেহেতু শক্তির ধ্বংস বা সৃষ্টি করা যায় না, তার মানে এই যে এখান থেকে এখানে নামার জন্য পোটেনশিয়াল এনার্জি যতটা হ্রাস পেল সেই পরিমাণ সেটা কি হলো কাইনেটিক এনার্জি গেইন করলো, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিটা কিসে ট্রান্সফর্ম হয়ে গেল, কাইনেটিক এনার্জিতে ট্রান্সফর্ম হয়ে গেল। এবার যত নিচের দিকে নামবে তত আমার হাইটটা কমতে শুরু করবে, দ্যাট মিনস পোটেনশিয়াল এনার্জির মানটা কমবে আর কাইনেটিক এনার্জির মানটা বাড়বে। এইরকম করে কমতে 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 ঠিক মাটি স্পর্শ করার আগের মুহূর্তে কি হবে না পোটেনশিয়াল এনার্জির মানটা সর্বনিম্ন হবে আর কাইনেটিক এনার্জির মানটা তখন সর্বোচ্চ হবে। ঠিক একই রকম করে আমরা যদি কোনো একটা বস্তুকে উপর দিকে ছুঁড়ে দিই তাহলে দেখা যাবে এই যে অবস্থান থেকে ছোঁড়া হচ্ছে সেখানে কিন্তু তার কাইনেটিক এনার্জিটা সর্বোচ্চ হচ্ছে, যত উপর দিকে উঠতে থাকছে তখন তার কাইনেটিক এনার্জি ধীরে ধীরে কমতে থাকছে আর সেটা পোটেনশিয়াল এনার্জি ধীরে 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 গেইন করতে থাকছে। করতে 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 এমন একটা হাইট বেরোবে যে হাইটে এসে কাইনেটিক এনার্জি সম্পূর্ণ কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিতে ট্রান্সফর্ম হয়ে যাবে, তখন সে কিন্তু আর যেতে পারবে না, তার আর গতিশক্তি থাকবে না আর পথ দূরত্ব অতিক্রম করার মতো, তখন সেটা কিসে পরিণত হয়ে যাবে না সম্পূর্ণ গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। দ্যাট মিনস পুরোপুরিভাবে সেটা কিছুক্ষণের জন্য মুহূর্তের জন্য সেখানে স্থির হয়ে থাকবে, অর্থাৎ সবটাই হচ্ছে কিনা স্থিতিশক্তি। এবার সেটা গ্র্যাভিটেশনাল পুলের কারণে আবার উপর থেকে নিচের দিকে নামতে থাকবে। তো এই হচ্ছে ব্যাপার, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার বলছে কেস 2, কেস 2তে কি বলা আছে না আমি একটা বলকে যদি একটা স্ট্রিং এর মধ্যে ছাড়ি তাহলে ওই স্ট্রিংটার কতটা ম্যাক্সিমাম কম্প্রেশন হবে। তো সেক্ষেত্রে সূত্র হচ্ছে কি না এই যে এম বলটাকে যত উপর থেকে ছাড়বো আমরা দেখতে পাবো কি না তত তার পোটেনশিয়াল এনার্জি বেশি করে জমা থাকবে, তার মানে এখানে এসে তার থেকে তত বেশি জোরে হিট করবে। যেমন দেখো এই কলমটাকে আমি যদি কাছ থেকে ফেলি আর আমি যদি অনেক দূর থেকে ফেলি তো সুতরাং দেখতে পাচ্ছি কি যত দূর থেকে ফেলবো তত আমার এই যে এই মানে চাপটা বেশি প্রয়োগ করছে, অর্থাৎ এখানে যে এর কম্প্রেশনটা তত বেশি হবে, ঠিক আছে।
অর্থাৎ আমি যেমন সাপোজ একটা পাথর খণ্ড মাথার খুব কাছ থেকে যদি মাথার মধ্যে ফেলি, সেটার মধ্যে মাথার মধ্যে বেশি হিট করবে না, বেশি লাগবে না, কিন্তু বহু দূর থেকে যদি এই পাথর খণ্ডটা মাথার উপর পড়ে তখন মাথাটা ছাঁদা হয়ে যাবে, ঠিক আছে। তো সুতরাং FGH ইকুয়াল টু হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার, যেখানে এক্স ইকুয়াল টু রুট অফ 2mgh বাই কে, এটা মনে রেখে দিলেই হবে, বিশেষ কিছু মনে রাখার দরকার নেই। এবার দেখো আমি এখানে দুটো এক্সাম্পল দিয়েছি, এই দুটো এক্সাম্পল খুব গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, আমি আর থিওরেমের ভিডিও রাখতে চাইছি না, তার কারণ কি না এইভাবে থিওরেম করাতে গেলে আর হাতে সময় নেই। আজকে আমি যেটুকু আছে থিওরেম এবং তার সাথে একটা দুটো এক্সাম্পল, এই যে বিশেষ করে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি, এই জিনিসটা ভালোভাবে ক্লিয়ার করার জন্য দুটো এক্সাম্পল নিয়ে এসেছি, নাহলে মেনলি থিওরেমই পড়াবো। A ball falls from a height 19.6 meter. Calculate the velocity with which it strikes the ground. To what height will the ball rebound if it loses 25% of its energy? অর্থাৎ বলতে চাইছে কি না, একটা বলকে 19.6 মিটার উচ্চতা থেকে আমরা ফেলছি, আমাকে ভেলোসিটিটা ক্যালকুলেট করতে বলেছে। ইন হুইচ ইট স্ট্রাইকস দ্য গ্রাউন্ড, যে এটা যখনই গ্রাউন্ডে এসে হিট করেছে তখনই কি হয়েছে, সে তার 25% শক্তি ক্ষয় করে ফেলেছে, 25% শক্তি ক্ষয় করে ফেলেছে। তারপরে বলছে আর কতটা দূরত্ব সে বাকি যে শক্তিটা তার মধ্যে জমা আছে সেই শক্তি নিয়ে সে আর কতটা দূরত্ব উপরে উঠতে পারবে। আচ্ছা দেখো তো, যখন আমরা বলটা ফেলছি তখন বলটা কি না স্থিরাবস্থায় ছিল, তো স্থিরাবস্থায় টোটাল এনার্জি ইকুয়াল টু এখানে কি আছে না অনলি পোটেনশিয়াল এনার্জি mgh। আচ্ছা এম মানে কত না, এম মানে কিছু বলা নেই। জি মানে কত না, জি মানে হচ্ছে আমরা জানি 9.8 এবং এইচ মানে হচ্ছে 19.6 অর্থাৎ 19.6 মিটার। এবার আচ্ছা দেখো তো, যখন এটা উপর থেকে নিচে নামবে ঠিক হিট করার আগের মুহূর্তে তার সম্পূর্ণ পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে ট্রান্সফর্ম হয়ে যাবে। আচ্ছা সম্পূর্ণ পোটেনশিয়াল এনার্জি যদি কাইনেটিক এনার্জিতে ট্রান্সফর্ম হয়ে যায় তাহলে আমরা জানি অবশ্যই বলতে পারবো কি না mgh ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। তাহলে আচ্ছা এখান থেকে আমরা ডাইরেক্ট mm কেটে যাচ্ছে, v ইকুয়াল টু রুট অফ 2gh। আচ্ছা তার মানে 2 ইন্টু 9.8 ইন্টু 19.6 ইকুয়াল টু কত হলো না 19.6 হলো। তাহলে এই যে এখানে তার গতিবেগ যেটা হলো সেটা হচ্ছে কত না 19.6। এবার এখানে কি বলেছে যে ইট লসেস 25% এনার্জি, যদি সে 25% এনার্জি লস করে ফেলে তাহলে তার এই যে আগে টোটাল এনার্জি কত ছিল না mgh, সে লস করে ফেলছে কত না 25%। তার মানে এখানে আর কত পার্সেন্ট এনার্জি আছে না 75% এনার্জি আছে। এই 75% এনার্জি এই বস্তুটাকে কোথায় না মাটি থেকে এই উচ্চতা পর্যন্ত তুলতে পারবে। তো তাহলে আমরা বলতে পারবো কি না এই যে 75% এনার্জি এটা আছে, 75% এনার্জি মানে কত না টোটাল এনার্জি mgh, তার 75% ইকুয়াল টু mgh1। আর তো h পর্যন্ত উঠতে পারবে না, h1 পর্যন্ত উঠবে। তার মানে দেখো তো mg কেটে গেল, 75% অফ h ইকুয়াল টু কত, h ইকুয়াল টু 19.6 আমরা জানি ইকুয়াল টু h1, সেখান থেকে h1 ইকুয়াল টু কত বেরিয়ে গেল না 14.7 মিটার বেরিয়ে গেল। এই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কি লেখা আছে দেখা যাক তো, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক আছে, খুব ভালো অঙ্ক দেওয়া আছে। এ বল ফলস আন্ডার গ্র্যাভিটি ফর এ হাইট অফ 10 মিটার্স উইথ ইনিশিয়াল ডাউনওয়ার্ডস ভেলোসিটি v0। অর্থাৎ একটা বল কিন্তু এটা রেস্ট মিডিয়াম থেকে পড়ছে না, অর্থাৎ তার একটা প্রথমে একটা ভেলোসিটি তাকে দেওয়া আছে v0 ভেলোসিটি সে অলরেডি আগে থেকে পেয়ে গেছে। এই v0 ভেলোসিটি নিয়েই সে কিন্তু নিচের দিকে পড়ছে। পড়ার পর নিশ্চয়ই কোথায় হিট করবে না এই যে ভূমিতে হিট করবে, হিট করার পর সেটা আবার রিবাউন্স করে উপর দিকে উঠবে। অর্থাৎ সেটাই লেখা আছে ইফ ইট কোলাইডস উইথ দ্য গ্রাউন্ড লসেস 50% অফ এনার্জি। সে যখনই তার মধ্যে হিট করলো তার মধ্যে জমা এনার্জির 50% নষ্ট হয়ে গেল ইন কলিশন, ধাক্কার ফলে। অ্যান্ড দেন রাইজ ব্যাক টু দ্য সেম হাইট। তারপরেও সে কি করলো না যে হাইট পর্যন্ত, যে হাইট থেকে আমি v0টা মান বের করেছিলাম সেই হাইট পর্যন্ত সে কি করলো উঠে গেল। ফাইন্ড দ্য ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটিটা বের করতে বলেছে। আচ্ছা বলতো এই যে যখন এই পার্টিকেলটা এই পয়েন্টে ছিল তখন ধরে নিলাম পয়েন্টটা কি না পি পয়েন্টে ছিল, তো পি পয়েন্টে তার মধ্যে দুরকম ভেলোসিটি কাজ, দুরকম এনার্জি কাজ করছে। দেখো তো যেহেতু সে v0 ভেলোসিটি নিয়ে পড়ছে তো সুতরাং তার মধ্যে একটা কাইনেটিক এনার্জি আছে, আর যেহেতু এটা মাটি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে 10 মিটার উচ্চতায় আছে তো সুতরাং এর মধ্যে পোটেনশিয়াল এনার্জিও কাজ করছে। তো সুতরাং আমরা বলতে পারি টোটাল এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। আচ্ছা পোটেনশিয়াল
এনার্জির যে সূত্রটা কি না mgh। আচ্ছা mg ইন্টু এইচ মানে কত 10 মিটার। আর কাইনেটিক এনার্জির ক্ষেত্রে কি হাফ mv স্কোয়ার। এখানে আবার বলে দেওয়া আছে যে ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা আছে কত না v0। ঠিক আছে, তাহলে v0 স্কোয়ার করে দিলাম। এবার দেখো কি করলো না এটা নিচে নামলো, যখন এটা নিচে এসে হিট করলো তখন সেটা তার 50% এনার্জি ক্ষয় করে দিল। আচ্ছা 50% এনার্জি ক্ষয় করে দিল মানে কত, আর 50% থাকলো। আচ্ছা এই যে এখানে যেটা টোটাল এনার্জি আছে তার হাফ থাকলো, তাহলে হাফ ইন্টু এই যে এটা যা লেখা আছে হুবহু সেটাই লিখে দিলাম। এই এনার্জিটা কি করছে, এই এনার্জিটা তাকে এই পয়েন্ট থেকে একদম উপর পয়েন্ট পর্যন্ত নিয়ে যাচ্ছে। তাহলে দেখো তো এই যে এই এনার্জিটা যখন একদম এই পজিশনে বলটা পৌঁছে যাচ্ছে তখন সে তো আর এর থেকে বেশি উঁচু উঠতে পারছে না, যার মানে হচ্ছে কি না এখানে বলটার সম্পূর্ণ শক্তিটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, নো কাইনেটিক এনার্জি। তাহলে দেখো এই পজিশনে টোটাল এনার্জি ইকুয়াল টু অনলি পোটেনশিয়াল এনার্জি। তাহলে অনলি পোটেনশিয়াল এনার্জি মানে কি, এটা কত ডিস্টেন্স উঠছে, এটাও 10 মিটার উচ্চতায় উঠছে। আচ্ছা দেখো তো mgh, m মানে হচ্ছে m 9.8 ইন্টু 10। আচ্ছা ওকে এই এতটা পর্যন্ত উঠালো কে না, এই যে এখানে 50% শক্তিটা ক্ষয় হয়ে যাওয়ার পর বাকি যে 50% শক্তিটা আছে সেই শক্তির কারণেই তো সেটা উঠেছে। তার মানে আমি লিখে দেবো হাফ m ইন্টু 98 প্লাস v0/2 তার হোল স্কোয়ার। এই যে এটা হাফ m ইন্টু 9.8 ইন্টু 10 ইন্টু কত v0/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা যদি মানটা বসে দিই mm ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে দেখো 9.8 ইন্টু 2 ইন্টু 10 মানে হচ্ছে 98। 98 ইন্টু 2 ইকুয়াল 196 প্লাস 98 ইন্টু v0/2 দেয়, এটা ডাইরেক্ট ক্যালকুলেশন করে v0 এর মানটা বের করে দিলাম কত না 14 মিটার পার সেকেন্ড। তো এই ছিল অঙ্ক। এবার আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্স। আচ্ছা হোয়াট ইজ ইম্পালস? ইম্পালস কি জিনিস বলছে, দ্য ইম্পালস অফ এ ফোর্স ইকুয়াল টু দ্য চেঞ্জ অফ মোমেন্টাম ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। ওহ, আগে ডেফিনেশনের বদলে আগে সূত্র লিখে দিয়েছি, যাই হোক ছাড়ো। বলছে ইম্পালস মানে কি, একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স যদি খুব কম সময় ধরে কোনো একটা বস্তুর ওপর হিট করে তখন সেটাকে বলা হচ্ছে কি না ইম্পালস অফ এ ফোর্স। অর্থাৎ এখানে ইম্পালস অফ এ ফোর্স মানে কি, যেমন আমি কি করলাম না একটা পেরেক রাখলাম তার উপর দুম করে একটা হাতুড়ি দিয়ে মারলাম, তো সুতরাং সেটা হচ্ছে কি না একটা খুব ক্ষুদ্র সময়ের মধ্যে যখন আমরা একটা বল প্রয়োগ করছি কোনো একটা বস্তুর ওপর তখন সেটা হচ্ছে ইম্পালস অফ এ ফোর্স। এবার কি বলা আছে না ইম্পালস ফোর্স, ঠিক আছে, বা ইম্পালসিভ ফোর্স। দ্য ইম্পালস অফ এ ফোর্স ইকুয়াল টু দ্য চেঞ্জ অফ মোমেন্টাম ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। ঠিক আছে, অর্থাৎ এই যে এখানে কিন্তু একটু আলাদা, ইম্পালস অফ এ ফোর্স আলাদা জিনিস আর ইম্পালসিভ ফোর্স আলাদা জিনিস। আমি যেটা বললাম সেটা ইম্পালসিভ ফোর্স, ঠিক আছে। আর ইম্পালস অফ এ ফোর্স মানে কি, একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স যদি একটা নির্দিষ্ট সময় ধরে ওর মধ্যে কাজ করে তখন সেটা হচ্ছে কিনা ইম্পালস অফ এ ফোর্স। ঠিক আছে, অর্থাৎ দেখো এখানে কি না ইম্পালস অফ এ ফোর্স ইকুয়াল টু চেঞ্জ অফ দ্য মোমেন্টাম ইন ডিরেকশন। আচ্ছা তার মানে কি না mv মাইনাস mu, অর্থাৎ একটা বস্তুকণার উপর একটা সাপোজ একটা বস্তুকণার উপর একটা ফোর্স প্রয়োগ করার জন্য একটা বস্তুকণা u বেগে চলছিল, হঠাৎ তার মধ্যে f পরিমাণ বল প্রয়োগ একটা ইম্পালস আই প্রয়োগ করার জন্য তার গতিবেগটা ইউ থেকে বেড়ে কত হয়ে গেল না ভি হয়ে গেল। তাহলে তার প্রাথমিক ভরবেগ কত ছিল এমইউ, অন্তিম ভরবেগ হলো এমভি। তাহলে এই যে এমভি মাইনাস এমইউ এটাকেই বলা হচ্ছে কি না চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম, দ্যাট ইজ কল্ড দ্য ইম্পালস অফ এ ফোর্স। এবার দেখো লেট এফ বি দ্য ফোর্স অ্যাক্টিং অন এ বডি ফর এ স্মল ইন্টারভ্যাল অফ টাইম ডেল টি, দেন টোটাল ইম্পালস আই ইকুয়াল টু কি হবে না ইন্টিগ্রেশন 0 টু টি এফ ইন্টু ডিটি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখো তো তাহলে ইন্টিগ্রেশন 0 টু টি এফ ইন্টু ডিটি, এফ মানে কত, এফ মানে আমরা জানি এম ইন্টু এ মানে এম ইন্টু অ্যাক্সেলারেশন, ভর ইন্টু ত্বরণ। আচ্ছা এম ইন্টু এ অ্যাক্সেলারেশন আবার মানে কি জানি ডিভি বাই ডিটি ইন্টু ডিটি, দেখো ডিটি ডিটি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এম ইন্টু ডিভি ইন্টিগ্রেশন 0 টু টি। আচ্ছা ইন্টিগ্রেশন 0 টু টি ডিভি, ডিভির ইন্টিগ্রেশন কত হয় ভি, যেটা 0 টু টি। আচ্ছা তার মানে কি ভিটি মাইনাস ভি জিরো, আর ভিটি মাইনাস ভি জিরো মানে কি, ভিটি মানে হচ্ছে টার্মিনাল ভেলোসিটি আর ভি জিরো মানে ইনিশিয়াল ভেলোসিটি। আমরা নর্মালি টার্মিনাল ভেলোসিটিকে ভি দ্বারা এবং ইনিশিয়াল ভেলোসিটিকে ইউ দ্বারা ডিনোট করি, তাহলে এমভি মাইনাস এমইউ দ্যাট ইজ চেঞ্জ ইন মোমেন্টাম। তোমাকে এটা পরীক্ষায় পড়বে না, কিন্তু কি আমাকে মনে রেখে দিতে হবে ইম্পালস অফ এ ফোর্স ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। এবার দেখো বলছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, বলছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, খুব গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ এখানে কি বলা আছে, ইন এনি ডিরেকশন অফ দ্য টোটাল মোমেন্টাম অফ দ্য টু বডিজ বিফোর কলিশন ইজ ইকুয়াল টু দ্য টোটাল মোমেন্টাম অফ দ্য টু বডিজ আফটার কলিশন। অর্থাৎ দুটো বস্তুকণার মধ্যে ধাক্কা খাওয়ার আগে যে এটা ছিল মানে তোমার ডিরেকশনটা ইন এনি ডিরেকশন টোটাল মোমেন্টাম, সরি আগে যে মোমেন্টামটা ছিল ধাক্কা খাওয়ার পরের যে মোমেন্টামটা হবে সেই দুটো অবশ্যই সমান হবে। ঠিক
ঠিক আছে, এটাই হচ্ছে কি না প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ দ্য লিনিয়ার মোমেন্টাম। এবার যেটা বলা আছে তাহলে বিফোর কলিশন কি না, সাপোজ কলিশনের আগে একটা দুটো পার্টিকেল আমি নিয়েছি, দেখতে পাচ্ছি এই ছোট পার্টিকেলটার গতিবেগ ছিল u1 এবং বড় পার্টিকেলটার গতিবেগ ছিল u2। এই ছোট পার্টিকেলটা গিয়ে কি করলো না বড় পার্টিকেলটাকে হিট করলো। তো ধরে নিলাম এর মাস হচ্ছে কত না m1 আর এর মাস হচ্ছে কত না m2। তাহলে মুভিং ইন সেম ডিরেকশন, ওরা সেম ডিরেকশনে যাচ্ছে। তাহলে আফটার কলিশনের পরে অর্থাৎ ধাক্কা খাওয়ার পরে অর্থাৎ এর u1 বেগটা চেঞ্জ হয়ে গেল v1 আর এর u2 বেগটা চেঞ্জ হয়ে গেল v2। তাহলে দেখো ফোর্স এক্সটার্টেড বাই দ্য ফার্স্ট বডি অন দ্য সেকেন্ড equal and opposite the force exerted by the second body on the first। অর্থাৎ বলতে চাইছে কি না প্রথম বডিটা দ্বিতীয় বডিকে যে বল দ্বারা ধাক্কা করলো, দ্বিতীয় বডিটা প্রথম বডিকে সেম বল দ্বারা ধাক্কা করলো, কিন্তু তাদের একটা ডিরেকশন দুটো কি হলো না অপোজিট। দেখো প্রথমটা দ্বিতীয়টাকে ধাক্কা দিচ্ছে, দ্বিতীয়টা প্রথমটাকে ধাক্কা দিচ্ছে। এটাই তো নিউটনের থার্ড লতে বলা ছিল, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ওন অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো সুতরাং এ যখন F1 বল দিয়ে ধাক্কা দিচ্ছে ও অপোজিটে একটা কি করলো না সেম পরিমাণ ফোর্স কিন্তু অপোজিট ইন সাইন, অর্থাৎ সে বরাবর বা একটা ফোর্স দ্বারা সেকে অ্যাটাক করলো বা ধাক্কা করলো। এবার তাহলে আমরা বলতে পারবো ইম্পালস অফ দ্য সেকেন্ড বডির ইম্পালস কত না, আমরা জানি ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u2 এন্ড টার্মিনাল ভেলোসিটি হচ্ছে v2। আর প্রথম বডির ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি u1, টার্মিনাল ভেলোসিটি v1। তার মানে সেকেন্ড বডির ক্ষেত্রে তোমার মোমেন্টাম কত হচ্ছে mv2 মাইনাস mv1 m ইন্টু m2, এটা m2v2 মাইনাস m2u2। আর প্রথম বডির ক্ষেত্রে চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল টু কত হচ্ছে m1v1 মাইনাস m1u1। তাহলে দেখো তো আমরা জানি কি না ইম্পালস অফ সেকেন্ড বডি ইকুয়াল টু ইম্পালস অফ দ্য ফার্স্ট বডি, কিন্তু এটা কি হবে না অবশ্যই নেগেটিভ হবে। তাহলে m2 ইন্টু v2 মাইনাস u2 ইকুয়াল টু মাইনাস অফ m1 ইন্টু v1 মাইনাস u1। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি না m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। দ্যাট মিনস টোটাল মোমেন্টাম বিফোর কলিশন ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার কলিশন। এই যে এখানে দুটো জিনিস মনে রাখবে, তোমাকে যদি ফোর্সের কথা বলে তাহলে কিন্তু মনে রাখবে কি না চেঞ্জ ইন মোমেন্টামের কথা যদি বলে চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে কি না প্রথম ক্ষেত্রে ফার্স্ট বডির চেঞ্জ ইন মোমেন্টাম আর সেকেন্ড বডির চেঞ্জ ইন মোমেন্টাম অবশ্যই সমান কিন্তু বিপরীত। আর আমাকে যদি টোটাল মোমেন্টাম জিজ্ঞাসা করে তাহলে বলবো টোটাল মোমেন্টাম বিফোর কলিশন ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার কলিশন। এখানে কি না বডির বিফোর এটা কলিশনের আগে এবং পরের গতিবেগ। আচ্ছা কলিশনের আগে এর গতিবেগ ছিল u1, এর গতিবেগ ছিল u2। তাহলে সেখানে কলিশনের আগে দুজনের যদি আমি টোটাল মোমেন্টাম যোগ করি তাহলে কত হচ্ছে mu1 প্লাস mu2। আর যদি কলিশনের পরে টোটাল এদের গতিবেগ যোগ করি তাহলে mv1 প্লাস mv2 মোমেন্টাম। কিন্তু আমি যদি একটা পার্টিকেল ওয়াইজ নিই, সাপোজ m1 পার্টিকেলটাকে নিলাম, তখন তার চেঞ্জ ইন মোমেন্টাম কত হচ্ছে mv1 মাইনাস mu1। যদি m2 পার্টিকেলটাকে নিই তখন তার চেঞ্জ ইন মোমেন্টাম কত হচ্ছে mv2 মাইনাস mu2। এরা দুজন পরস্পর কিন্তু সমান তো ঠিকই, কিন্তু অপোজিট ইন ডিরেকশন, এটা মনে রাখতে হবে সব সময়, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি না সাম পার্টিকুলার কেস, কিছু পার্টিকুলার কেস আছে। আচ্ছা কেসের মধ্যে ফার্স্ট কেস কি বলেছে না সেকেন্ড বডি বি অ্যাট রেস্ট বিফোর কলিশন এন্ড ইট মুভস আফটার কলিশন। সাপোজ প্রথমে m2টা রেস্টে ছিল, u1টা অর্থাৎ m1 বডিটা গিয়ে u2 কে ধাক্কা মারার পর সেটা কি হলো না চলতে শুরু করলো, তখন দুজনেই চলতে শুরু করলো। আচ্ছা সাপোজ ধরে নিলাম কি না ফার্স্ট বডিটা যার ভর হচ্ছে m1, যার প্রাথমিক গতিবেগ ছিল u1, এবং সেকেন্ড বডি m2 যার প্রাথমিক গতিবেগ ছিল 0, দ্যাট মিনস u2 ইকুয়াল টু 0। যখনই ফার্স্ট বডিটা সেকেন্ড বডিকে এসে হিট করলো তখন ফার্স্ট বডির গতিবেগটা u1 থেকে চেঞ্জ হয়ে গেল v1, সেকেন্ড বডিটাও তখন চলতে শুরু করলো, অর্থাৎ তার 0 থেকে তার গতিবেগ হয়ে গেল v2। তার মানে আমরা জানি m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2, যেখানে u2 মানটা 0 বসিয়ে দিলাম, ব্যাস মান বেরিয়ে গেল। নেক্সট বলেছে ইফ ফার্দার দ্য সেকেন্ড বডি বি অ্যাট রেস্ট অলসো আফটার কলিশন। অর্থাৎ আমি এমন একটা সাপোজ দেখা গেল একটা বলকে গিয়ে দেওয়ালে ধাক্কা মারা হলো। আচ্ছা বলটা গেল গিয়ে দেওয়ালে ধাক্কা মারলো, দেওয়ালটা কি সরবে? দেওয়ালটা সরবে না। অর্থাৎ কলিশনের আগেও ওর ভেলোসিটি 0 ছিল, কলিশনের পরেও ওর ভেলোসিটি 0। তাহলে কি এরই ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রথমে ছিল u1 পরে হচ্ছে কিনা v1। তাহলে আমরা জানি m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। তাহলে m1u1 ইকুয়াল টু m1v1, দ্যাট মিনস u1 ইকুয়াল টু v1। যদি ওই সেকেন্ড বডিটার কোনো রকম কোনো চেঞ্জ না ঘটে তাহলে একে যে পরিমাণ ধাক্কা দেবে, যে বেগ নিয়ে ধাক্কা দেবে ও ঠিক সেম বেগ নিয়ে কি হবে না ছিটকে বেরিয়ে যাবে। এবার দেখো পরবর্তী 3 দাগে যেটা আছে ইফ দ্য ফার্স্ট বডি স্ট্রাইকস টু দ্য সেকেন্ড বডি আফটার কলিশন বোথ দ্য বডিজ মুভস উইথ দ্য সেম ভেলোসিটি।
অর্থাৎ বলতে চাইছি যদি ফার্স্ট বডিটা স্টিক উইথ দ্য সেকেন্ড বডি আফটার কলিশন, অর্থাৎ প্রথম বডিটা দ্বিতীয় বডিটাকে যদি কলিশনের পর ধাক্কা মারে, বলছে কি কলিশন বোথ দ্য বডিজ মুভস উইথ দ্য সেম ভেলোসিটি, এর ফলে কি হলো দুজনেই একই গতিবেগে যেতে শুরু করলো। তাহলে দেখো তো ধরে নিলাম প্রথম দুটো আছে, এর গতিবেগ ছিল u1, এর গতিবেগ হচ্ছে u2। এবার গতিবেগটা যখন কলিশনের পরে দুজনের সমান হয়ে গেল, মানে কি আর v1 v2 থাকলো না, এরও v1 হলো এরও v1 হয়ে গেল। তাহলে দেখো আমি একদম বলতে পারি কি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তার মানে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু, যেহেতু দুটোই গতিবেগ সমান তো v1 ইকুয়াল টু v2 ইকুয়াল টু v ধরতে পারি, তার মানে v ইন্টু m1 প্লাস m2। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এই যে তোমাদের এতদূর পর্যন্ত যতগুলো ক্লাস 9-10 লেভেলের যা থিওরেম ছিল সমস্ত থিওরেম কমপ্লিট করে দিলাম। নেক্সট পরের ক্লাসে আমি তোমাদের বংশীয় সাউর বেশ কয়েকটা প্রায় 25টা মতো ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি সলভ করাবো। বেশ কয়েকটা প্রায় 75 থেকে 80টা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, যাতে ডিনামিক্সের কোনো রকম কোনো সমস্যা না থাকে। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।